দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্ত মঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা। দর্শক, যারা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখে থাকেন তারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে সাধারণত এমন সব বরেণ্য ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে থাকি যাদের আলোকবর্তিকায় উদ্ভাসিত হয়েছে বাংলাদেশ। আমরা তাদের কর্মময় জীবন সম্পর্কে জানবার চেষ্টা করি, সমসাময়িক সমাজ, রাষ্ট্র এবং পারিপার্শ্বিক বাস্তবতা নিয়ে তাদের ভাবনা বোঝার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আমার আজকের যিনি অতিথি, তিনি একজন শব্দ সৈনিক, আবৃত্তি শিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শিল্পী, যিনি সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য পেয়েছেন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার। দর্শক, আমার আজকের অতিথি আশরাফুল আলম। জনাব আশরাফুল আলম, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন? আমি বয়স বেশি, কিন্তু আমি নিজে মনে করি যে আমার বয়সের তুলনায় আমি মোটামুটি ভালো এখন পর্যন্ত। আচ্ছা, শারীরিক কোনো জটিলতা বা সমস্যা? সমস্যা তো থাকবেই, স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু সমস্যা থাকা সত্ত্বেও মানে আমি মনে করি আমি অনেক ভালো। আজকে আপনাকে স্বাধীনতার মাসেই পেয়েছি আমরা, তো আপনার নিজের কিছু অভিজ্ঞতা আমরা আপনার মুখ থেকে জানবো। শুরুটা আসলে শুরু থেকে করতে যাচ্ছিলাম আপনার ছেলেবেলার থেকে। যে আপনার তো জন্ম রংপুরে, যদিও দাদাবাড়ি গাইবান্ধাতে। তো আপনারা কি দুই ভাই এক বোন ছিলেন? বাবা মা দুইজন আমরা আসলে দু ভাই এক বোন, কিন্তু বৃহত্তর রংপুর আচ্ছা যখন ছিল তখন আমার গ্রামের বাড়ি গাইবান্ধা সাব ডিভিশনে। আচ্ছা এখন হচ্ছে গ্রামের বাড়ি গাইবান্ধা জেলা। ও, আর রংপুর শহরে আমি ছোটবেলায় মানুষ। আচ্ছা তার কারণটা হচ্ছে যে রংপুর শহরে বাবা চাকরি করতেন, বাবা তো সরকারি চাকরি করতেন। সরকারি চাকরি করতেন, রংপুর জিলা স্কুলের শিক্ষক ছিলেন। আচ্ছা পরবর্তীতে উনি এডুকেশন ডিপার্টমেন্টে যান এবং সেখানে তিনি ফিজিক্যাল অর্গানাইজার, ডিস্ট্রিক্ট ফিজিক্যাল অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন। তা আমার ছোটবেলা মানে রংপুর শহর। কিরকম ছিল রংপুর শহরটা তখন? রংপুর শহরটা যদি আপনার জন্ম তো একটি শব্দে- দেশভাগের সময়, মানে 47-এ। আমার আসলে মূল জন্ম হচ্ছে 46 সালে। ও আচ্ছা, 1947 কে সার্টিফিকেটের? আচ্ছা সার্টিফিকেটে রয়ে গেছে 47। এটা কিচ্ছু করার নেই। এখন আমি যদি রংপুর শহরটাকে একটি শব্দে পরিচয় করিয়ে দিতে চাই, তাহলে বলতে হবে রংপুর শহরটি ছিল একটি নির্জনতার শহর। মানে গাড়ি ঘোড়া কম, মানুষ কম, হাট বাজারে অত কোলাহল নেই, ছোটোখাটো কিছু দোকানপত্র। আমরা হেঁটে হেঁটে স্কুলে আসতাম। আমি যেখানে থাকতাম ওটা ধাপ বলে, আচ্ছা রংপুরের একটি জায়গা, এবং খুব অল্প দূরত্ব, সেটা হচ্ছে জিলা স্কুল। এবং এখানে আসতাম এবং ফিরে যেতাম। এবং শহর শব্দটি যদিও রংপুরের সঙ্গে যুক্ত, কিন্তু আমার চলাফেরা কিংবা অন্য মানুষের চলাফেরা মূলত ছিল একেবারেই নির্জনতার মধ্যে। আমি যে সময়ের কথা বলছি এটা হচ্ছে 50-এর দশক। 50-এর দশকের প্রায় মাঝামাঝি সময় পর্যন্ত। আচ্ছা, আপনার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, নিশ্চয়ই বিভিন্ন জেলাতেও ঘোরা হয়েছে। বিভিন্ন জেলাতে আসলে বিভিন্ন শব্দটা ঠিক নয়। আচ্ছা সিলেট, ময়মনসিংহ, মূলত এই দুটি এসএসসি জায়গায়। কি ময়মনসিংহ থেকে দিলেন? ময়মনসিংহ থেকে এসেছি। আচ্ছা এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে আবার বাবা ময়মনসিংহ কি বলে এই রংপুরে চলে এসেছিলেন আচ্ছা। এবং রংপুর থেকে রিটায়ারমেন্টে চলে যান। চলে গেলেন। আচ্ছা কিন্তু রংপুর থেকে আমরা এখানে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যখন স্কুল বন্ধ হতো আমরা ট্রেনে সবসময়ই নানা বাড়িতে যেতাম অথবা ট্রেনে দাদা বাড়িতে যেতাম। নানা বাড়ি কোথায়? গাইবান্ধায়? গাইবান্ধা, আচ্ছা। দুটোই গাইবান্ধা। কেন কথাটা বলি, যে এই যে ছোটবেলায় ট্রেনের সঙ্গে যে একটা ভালোবাসা তৈরি হয়েছে এবং সেটা কিন্তু আমার এখন পর্যন্ত আচ্ছা। আছে। আমি ট্রেনে ভ্রমণ করাটা সবচেয়ে আমার কাছে ভাল লাগে। এবং আমার মনে আছে যে
যে কোনো ছোটোখাটো স্টেশন, ট্রেনের শব্দ, আগে কালো ইঞ্জিন ছিল, তার ধুঁয়ো, তারপরে হুইসেল, মানে যাত্রী, স্টেশনের টিকিট কাউন্টার, আগে টেলিফোনে চিৎকার করে কথা বলতে হতো। চিৎকারের কারণটা হচ্ছে যে তখন সার্ভিসটা ভালো ছিল না, মানে প্রচণ্ড চিৎকার করে হ্যালো হ্যালো করে তারপরে শুনতে পেত। মানে এই সব স্মৃতি মাথাতে ঘুরপাক খায় এবং সমস্ত পরিবেশটা আমাকে টেনে নিয়ে গিয়েছিল স্টেশন, প্ল্যাটফর্ম এবং ট্রেনের প্রতি ভালোবাসায়। ও, আমি আপনার একটু কলেজ জীবনে চলে আসতে চাচ্ছিলাম। আমি দেখলাম যে আপনি আনন্দমোহন কলেজ, কারমাইকেল কলেজ, রংপুর কলেজ, জগন্নাথ কলেজ, আইডিয়াল কলেজ, মানে আরো বোধহয় 2-4টা কলেজ আমি বাদও দিয়ে দিয়েছি, এতগুলি কলেজে ভর্তি হয়েছেন, বাট শেষ মানে করলেন না। না, লেখাপড়া আর হয়নি। কারণে লেখাপড়া হলো না? হয়নি জি। মানে বাবা তো চেয়েছিল এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করতেন, আর সেই চাকরির সুবাদে না, যে কোনো বাবা মাই চায় যে সন্তান লেখাপড়া করুক। কিন্তু আমি যে খুব বেশি বকে গিয়েছিলাম তাও কিন্তু না। আচ্ছা। আছে না নষ্ট হয়ে যাওয়া, সেরকম কিছু না। কিন্তু আমার দুটো জিনিস আমার ধারণা এখন বুঝি যে আমার লেখাপড়ার ক্ষতি করেছে। এই দুটো জিনিসের মধ্যে একটি হচ্ছে টেবিল টেনিস খেলা, যেটা কলেজে আমি আচ্ছা। মানে প্রতিদিন খেলতাম এবং ক্লাসের সঙ্গে এই কারণে সম্পর্ক ছিল না। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে আড্ডা। মানে আমি আমার বন্ধুবান্ধব পরিজন মিলে মানে আড্ডা দিতে প্রচুর ভালোবাসি আর কি। তো এই দুটো কারণে কলেজের ক্লাস এবং এই দুটো কারণেই পড়াশোনার টেবিল থেকে আমি ক্রমান্বয়ে বিচ্ছিন্ন হয়ে যাই। বাবা মা কিছু বলেনি এই বিষয়টি নিয়ে? বলতো, প্রথম দিকে বলতো, তারপরে দেখলো যে এই বলা বলি একেবারেই নিরর্থক, কারণ কোনো কাজ হবে না। কারণ প্রত্যেকটি সময়ে তারা নতুন বই কিনে দিতেন, যেহেতু আমি পরীক্ষা দিতাম না, আবার আরেকটা সেশন, এবং ওই সময় কিন্তু নতুন বই কিনে দিতেন। এবং তারা সবসময়ই বলতেন লেখাপড়ার কথা, বকাঝকাও দিতেন, কিন্তু অবশেষে আমার মনে হয় হাল ছেড়ে দিয়েছিলেন আর কি। আবৃত্তির সাথে সংযোগটা কিভাবে, টানটা কিভাবে হলো? আবৃত্তি মূলত আমি হয় কি কবিতা পড়তে ভালোবাসতাম আচ্ছা, এটা কি একদম ছেলেবেলার থেকে? ছেলেবেলা থেকে। তো এখানে একটি ছোট্ট ঘটনা বলি, যেটা আমি সবসময়ই কোথাও এই প্রসঙ্গ আসলে একই কথা বলতে হয়, এবং আজকে এই মুহূর্তে একই কথা বলছি। অনেকে হয়তো ভাববে যে এই ভদ্রলোক একই কথা বারবার বলে কেন। প্রশ্নটি যেহেতু একটি বারবার আসে, আমার উত্তরটাও একটি হবে, আমি তো বানিয়ে দ্বিতীয়টা বলতে পারবো না। ওই যে বললাম ছোটবেলা আমরা যেতাম, আমি নানা বাড়িতে যেতাম, যে স্টেশনে নামতাম ওখান থেকে যাওয়ার সময়, এটা একেবারেই ছোটবেলা, ধরা যাক 55-54 সাল এরকম সময়, ওই বটগাছের নিচে কিন্তু শালিক পাখিরা ওই বটফল খেত, এবং অদ্ভুত তাদের ভঙ্গি ছিল, ঠোঁট দিয়ে ওই খড়কুটো উল্টাতো, তারপরে দেখতো খাবার জিনিস আছে কিনা, মানে পচা বটফল। তো এই দৃশ্যটা আমার কিন্তু খুব চেনা, কারণ ওই পথ দিয়ে তখন অন্য কোনো উপায় ছিল না গরু গাড়ি ছাড়া। গরু গাড়িতে ছই দেয়া, দুটো গরু গাড়ি টানছে, আমরা বসে আছি, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার পথ। কাজে মাঝে মধ্যেই এই দৃশ্যটা দেখতাম। আমি যখন 9ম শ্রেণীতে উঠলাম, ওই সময় জীবনানন্দ দাশের কবিতা পাঠ্য ছিল, এবং সেটা একটি পংক্তির একটি অংশ দেখে চমকে উঠলাম। সেটা হচ্ছে, খড়কুটো উল্টায়ে ফিরিতেছে 2-1টা বিষণ্ণ চড়ুই। চড়ুই পাখি, শালিক না, চড়ুই ছিল। তা আমার কাছে অদ্ভুত লাগলো, মানে এই যে আমি নিজেকে যুক্ত করলাম, মানে পাঠে, আবৃত্তি নয়। এবং তারপর যখন ভালো কবিতা, মানে আমার পছন্দ, আমার ভালো লাগা, আমি কিন্তু এইটা ঘরে বসে বসে একা একা একটু উচ্চস্বরে পড়তাম। এ থেকেই কিন্তু আবৃত্তির মধ্যে ঢুকে যাওয়া। এই
ছেলেবেলার কোনো কবিতা আছে নাকি যা খুব প্রিয়, আমাদেরকে যদি এমন একটা কবিতা শোনাতেন? আপনি যে প্রশ্নটা করেছেন তার উত্তরে বলি, জি বাংলাদেশে আমি হচ্ছি একমাত্র আবৃত্তি শিল্পী। আবার কথাটা বলি, জি দর্শকদের জন্য বলি যে একমাত্র আমি আবৃত্তি শিল্পী যে কোনোদিন কখনোই এ পর্যন্ত মঞ্চে মুখস্থ কোনো কবিতা পড়েনি। আমি সবসময় দেখে, আচ্ছা এবং আজকেও যে এসেছি এই দেখে পড়বো বলে আমার একটা দারুণ প্রস্তুতি আছে। আচ্ছা তো এই আমাদেরকে হচ্ছে ব্যাপার। কোনো একটা কবিতা শোনাবেন নাকি? আচ্ছা, যেহেতু এটা আমাদের এমন একটা মাস, জি আমি ছোট্ট একটি কবিতা পড়ি। হ্যাঁ নিশ্চয়ই। এটা লেখা সিকেন্দার আবু জাফরের। কবিতার নাম তখন রাত্রি শেষ। এটা প্রতীকী ব্যঞ্জনার কবিতা। এটাতে কিন্তু স্বাধীনতা, মুক্তি, যুদ্ধ প্রতিফলিত হয়েছে প্রতীকী ব্যঞ্জনায়। রাত্রি জাগে বাদুর এবং পেঁচা, বাতাসটাকে থমকে দিয়ে বিকট গলায় হেঁকে গা ছমছম ভয়ের যাতায় আধারকে দেয় ছেঁচা। আধার তবু মুখ ঢাকে তার চাদরখানার ভাঁজে, রাত্রি পোহায় না যে। রাত্রি জাগে শকুন এবং শেয়াল, নাকি সুরের কান্না কেঁদে হুক্কা হুয়া ডেকে আধার ভিতে জমিয়ে তোলে অমঙ্গলের দেয়াল। আধার তবু খান্তিবিহীন ঝিঝির সুরে বাজে, রাত্রি পোহায় না যে। ঘুমিয়ে থাকা দেশের মানুষগুলো হঠাৎ যখন বন্ধ চোখের জানলা দুয়ার খুলে অনুভূতির আলোয় মুছে অচেতনার ধুলো, আধার ভেঙে এগিয়ে আসে নতুন ভোরের চাকা, রাত্রি পরে ঢাকা। এই জন্য বললাম যে প্রতীকী ব্যঞ্জনার কবিতা। আপনি বলছিলেন যে রাত্রি পোহায় না যে, তা আমরা সেরকম এক রাতের প্রসঙ্গে চলে আসতে যাচ্ছিলাম, ৭১-এর, যে রাতটা আপনি কাটিয়েছিলেন নারিন্দায়, এবং তার আগে কিছু টেপ আপনারা বাংলাদেশ বেতার থেকে, মানে তখন পাকিস্তান বেতার থেকে নিয়ে চলে এসেছিলেন। আপনার এক সহকর্মী সেই টেপগুলি রেখে দিয়েছিল, আরেক সহকর্মীকে নিয়ে আপনারা যাত্রা শুরু করলেন। আপনি এরপর কি হলো আসলে, ওই ঘটনাটা শুনতে যাচ্ছিলাম, জানতে পারলাম বালিশের মধ্যে নাকি। আচ্ছা, ঘটনাটা হচ্ছে এই যে আমরা বেতার থেকে যারা গিয়েছিলাম দুটো অংশে। আচ্ছা প্রথম গেলেন ৩ জন, তারপরে আমরা ৫ জন। আচ্ছা, একটু জেনে নিতে চাচ্ছিলাম, আপনার তো বাংলাদেশ বেতারের সাথে যাত্রাটা 1965 থেকেই নাকি? 65 ঠিক না, আচ্ছা। 65 বলা যায় যে যুদ্ধটা হয়েছিল ওই সময় হ্যাঁ পাকিস্তান এবং ভারতের ওই যুদ্ধ শেষের পরপরই, আচ্ছা, 65। ওইটা হচ্ছে তখনও পার্মানেন্ট ছিলেন না? 71 না থেকে? না না, আচ্ছা, আমি তখন উপস্থাপক হিসেবে, আচ্ছা। পার্মানেন্ট কোনো বিষয় না, এটা শখের বিষয়, এটা চাকরিও না। মাসিক একটি চুক্তিপত্র দেয়া হতো যে আপনি এই 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 দিনে এই সময় আপনি আচ্ছা। অ্যানাউন্সমেন্ট করবেন, উপস্থাপক মানে অনুষ্ঠান ঘোষক তখন নাম ছিল। আচ্ছা, 71 থেকে পুরোপুরি যাত্রা শুরু হলো। 71 মানে যে ঘটনাটার কথা বলি তখন আমি উপস্থাপক। আচ্ছা এবং ওই সময়ে যে আমরা যারা গেলাম তাদের মধ্যে আমি এবং শহীদুল ইসলাম, সেও কিন্তু উপস্থাপনা করত। আচ্ছা সে আমার বন্ধু ছিল, পরে সে পরিচালক শিল্পকলা একাডেমিতে চাকরি করত, রেডিওতেই ছিল, এবং সে একজন ভালো গীতিকার আর কি, যে ওই শহীদুল ইসলাম। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এই প্রসঙ্গে বলে ফেলি কথাটা, সেটা হচ্ছে যে সুজেয় শ্যাম একটি গানে সুর দিয়েছিলেন, বিজয় নিশান উঠছে ওই উঠছে। এই গানটা কিন্তু শহীদুল ইসলামের লেখা। আচ্ছা ওই শহীদুল ইসলাম এবং আমরা ঠিক করলাম যে কিছু গান নিয়ে যাব যেগুলো স্বাধীন বাংলা বেতার থেকে বাজানো সম্ভব। এটা কোন সময়টার ঘটনা? 70? এইটা হচ্ছে মার্চ মাসে তো চলে গেল, এপ্রিল মাসের প্রায় শেষের দিকের ঘটনা, এপ্রিল আচ্ছা, অথবা মে মাসের প্রথম শুরুর দিকে। দিকে হবে।
তার কারণটা হচ্ছে যে এগুলো নিলে ওই সময় কাজে লাগবে। আমরা কিন্তু ততদিনে জেনে গেছি যে একটি শান বাংলা বেতার কেন্দ্র কলকাতায় থেকে হয়েছে, আচ্ছা। অনুষ্ঠান প্রচার হচ্ছে না। আমরা কিন্তু খবর পেয়েছি চিরঙ্গেরটাই, প্রোগ্রাম শুনিনি, কিন্তু ওখানে তো আমাদের লোকজন আছে, ওরা মানে তো কালুরঘাটেরটার কথা বলছেন, কালুরঘাটের আচ্ছা। অনুষ্ঠান শুনিনি কালুরঘাটের, কিন্তু আমরা জানি যে ওখানে বেতার শুরু হয়ে গেছে। তা যাই হোক, আমাদেরই এক বন্ধু ছিল, আজহার নাম, ডাকনাম কাঞ্চন। ওই কাঞ্চন ছিল প্রকৌশল বিভাগে। সে কিছু টেপের মধ্যে আমাদের কিছু বাছাই করা গান রেকর্ড করে দিল। এখন যে কোনো জিনিস বেতার থেকে নিতে গেলে একটা পাসের দরকার পড়ে, লিখবে যে এই এই জিনিস বাইরে যাচ্ছে এবং এই পারপাসে যাচ্ছে এবং এই কাগজ ছাড়া গেটে আটকাবে। এবং তখনকার পরিস্থিতি হচ্ছে পেছনে ব্যারাক, আর্মিরা আছে, সামরিক বাহিনী, এবং যেটা আমাদের কি বলে ওটাকে, যে আরে অভ্যর্থনা কক্ষ, মানে রিসেপশন। হ্যাঁ রিসেপশন। সেই রিসেপশন ছোট্ট একটা ঘর, বিল্ডিং, তার বাইরে একদম মেইন গেটের পাশে টেবিল নিয়ে মিলিশিয়ারা বসে থাকে। তা পরিস্থিতিটা এরকম, এবং করিডোরে কিন্তু তখন আর্মি, স্টুডিওতে আর্মি, তারা পাহারা দিচ্ছে আর কি। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে আমরা যেদিন যাব আর কি, ওই সময় আমরা শুধু লক্ষ্য রাখলাম যে মাঝে মাঝে সামরিক বাহিনীর যে মানে কর্মকর্তা, তারা ওই রিসেপশনে গিয়ে বসে কিংবা দাঁড়িয়ে দেখে আবার চলে আসে। আমরা লক্ষ্য করলাম যে আমি আর শহীদ, আমাদের কাছে টেপ, এবং দেখলাম যে ওই মুহূর্তে সামরিক বাহিনী কোনো লোকজন নেই। আমরা খুব দ্রুত, এটা গাড়ি বারান্দা থেকে দেখলাম, একটু দূর থেকে, ওই টেবিলের সামনে গেলাম, গিয়ে তখন মানে চট করে বললাম, ভাঙা উর্দু অত ভালো পারি না, যে এই টেপগুলো টিভিতে নিতে হবে। আর যারা বসেছিল ওরা তো খুব শিক্ষিত না, মিলিশিয়া, ওরা কিন্তু আর্মি না, আচ্ছা, মিলিশিয়া মানে আপনারা গ্যাপটাই দেখে নিলেন। প্যারামিলিটারি। ওই গ্যাপটা দেখে আমরা আসলাম, এবং তারা কি মনে করে ইশারা দিল, মানে মুখের কথা না, হ্যাঁ, মাথায় এবং ইয়ে দিয়ে, হাত দিয়ে, এবং আমরা বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর ওইখানে যেটা আমরা এখন ওই সিএনজি বলি, 3 হুইলার, হ্যাঁ, বেবি ট্যাক্সিও বলা হয়, ওটা পট করে পেয়ে যাই, এবং ওইখান থেকে কিন্তু আমরা সেই নারিন্দার একটি বাড়িতে যাই। বাড়িটা এবং কার ছিল? ওখানে বাড়িটা ছিল শহীদুল ইসলামের শ্বশুরবাড়ি, তার আত্মীয়র বাড়ি আর কি, আচ্ছা, বউয়ের পক্ষ। মানে আগের থেকে বলে রাখা ছিল যে আমরা আগের থেকে ওইখানে আমরা যাব, এটা পূর্ব নির্ধারিত। এবং সবাই ওই বাড়িতেই রাত্রিবেলা যাবে, এবং কারফিউ হওয়ার আগে ওখানে পৌঁছতে হবে, এবং ওই বাড়ি ছাড়বো ভোরবেলা, কারফিউ যখন উইথড্র হবে তখন। আচ্ছা, এবং ওইখানে মনে হলো যে এগুলো তো নিতে হবে, কিভাবে, কিন্তু টেপগুলো নেওয়ার সাহস হয়নি, কারণ সামরিক বাহিনীর লোক জিজ্ঞেস করবে যে এতে কী ম্যাটেরিয়াল আছে, কারণ ওরা কিন্তু জানে যে এরকম একটা মানে বেতার কেন্দ্র তৈরি হয়েছে। তখন আমরা এগুলো বালিশের মধ্যে নিই, এবং বালিশের মধ্যে ভরে নিয়ে তারপরে আমরা চলে যাই আর কি, নরসিংদী হয়ে, তারপরে কি বলে আগরতলা হয়ে, তারপরে আমরা যাই কলকাতার বালিগঞ্জে, যেখানে একটি দোতলা বাড়িতে এই অনুষ্ঠানগুলো তৈরি হতো, রেকর্ড হতো, এবং ওই রেকর্ডের টেপ ওখান থেকে নিয়ে গিয়ে প্রচারের ব্যবস্থা করা হতো। এই ছিল আমাদের যাত্রাটা। জনাব আশরাফুল আলম, আমরা যদি এই পর্যায়ে একটা ছোট বিরতি নিয়ে যদি অনুমতি দেন, আবার ফেরত আসতে যাচ্ছিলাম। কোনো অসুবিধা নেই। আচ্ছা দর্শক, মুক্তমঞ্চ অনুষ্ঠানে সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন মুক্তমঞ্চ। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর চা, এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন শব্দ সৈনিক, আবৃত্তি শিল্পী আশরাফুল আলম। জনাব আশরাফুল আলম, বিরতির পর আবারও আপনাকে স্বাগত। বিরতির আগে শোনাচ্ছিলেন যে কিভাবে শেষ পর্যন্ত যে পৌঁছাতে পারলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। তো সেখানে তো অনেক অনুষ্ঠান করেছেন, অগ্নিশিখা খুব বিখ্যাত অনুষ্ঠান ছিল, দর্পণের কথা বলছিলেন।
এবং সেই সাথে আমি জানতে পেরেছি যে আপনি নাটকের নির্দেশনা দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ইন্টারভিউ করেছেন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে ওই সময়টা আসলে কিভাবে কেটেছে, ইন্টারভিউগুলি কিভাবে কন্ডাক্ট করতেন? আচ্ছা, আমি যখন ওখানে পৌঁছাই, জি। আমি বলতে আমার সঙ্গে আরও 5 জন ছিল, আমরা সবাই মিলে, মানে আমাদের দলে। আর এটার যে সূত্রপাত, এটা না বললে কথাটা একটু অসম্পূর্ণ আচ্ছা। থেকে যাবে। এটা শুরু হয়েছিল কিন্তু চট্টগ্রামের কালুরঘাটে। কালুরঘাটে একটি রিসিভিং স্টেশন ছিল এবং ট্রান্সমিটার ছিল, এবং ওইখান থেকে প্রথম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুরু হয়। এবং ২৬ তারিখে, এখন ২৬ তারিখে সন্ধেবেলা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে এই নামটি ঘোষণা দিয়ে অনুষ্ঠান প্রচার হয়। মানে 26শে মার্চের কথা ২৬শে বলছেন? মার্চ, আচ্ছা। ১৯৭১, আচ্ছা। ২৬শে মার্চ। কিন্তু এই ১৯৭১, ২৬শে মার্চে দুপুরবেলা কিন্তু একটি অধিবেশন ৫-৭ মিনিটের জন্য প্রচারিত হয়। অধিবেশন বলা যাবে না, একটি প্রচার কার্যক্রম ৫-৭ মিনিট চলে। এবং এটা কিন্তু করেছিলেন আব্দুল হান্নান, যিনি ছিলেন আওয়ামী লীগের ওইখানে জেলা আওয়ামী লীগের, চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি। এরপরে 10 জন ক্রমান্বয়ে মিলিত হয়ে এই ২৬ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত তারা অনুষ্ঠান করে। ৩০ তারিখে কিন্তু একটা বোম্বিং হয় ওখানে। পাকিস্তানি সামরিক না, বিমান বাহিনী এসে ওখানে বোম্বিং করে। করার ফলে এই বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ওই ট্রান্সমিটারেও কিছুটা ক্ষতি হয়। ওটা ছিল 10 কিলোওয়াট। এরপরে ওনারা বের হয়ে চলে যান ওখান থেকে। ৩১ তারিখে আবার ফিরে আসেন। মানে কত বড় সাহসী হলে 10 জন মানুষ আবার ফিরে এসছে, এবং ফিরে আসেন ট্রাক নিয়ে। ট্রাক নিয়ে এসে 10 কিলোওয়াট তো নেওয়া যাবে না, 1 কিলোওয়াটের একটা ট্রান্সমিটার ট্রাকে উঠিয়ে কিছু যন্ত্রপাতি, তার, এগুলো নিয়ে এই ট্রাক নিয়ে তারা পটিয়ায় যান। পটিয়া থেকে তারা যখন এটা প্রচার করতে চাইলেন, তখন জনগণ বলল যে এটা যদি প্রচার করা হয়, এই সমস্ত গ্রাম এবং সমস্ত মানুষদের এরা একেবারেই নিশ্চিহ্ন করে দেবে। প্রচার হয়নি। তখন তারা রামগড়ের ওখানে নদী আছে, পার্বত্য চট্টগ্রাম, ত্রিপুরা যে প্রদেশ, সেইখানে নদী পার হয়ে সীমান্তবর্তী অঞ্চলে তারা ট্রান্সমিটার পান মাত্র ২০০ ওয়াটের। এই ২০০ ওয়াট থেকে প্রচার কার্য শুরু হয়, এবং এটা হচ্ছে এপ্রিলের ৩ তারিখে। এবং 10 জনের মধ্যে ৮ তারিখে আবার কিছু মানুষকে ওখান থেকে নিয়ে যায় আগরতলা শহরের কাছে। সেখানে ৪০০ ওয়াট একটি ট্রান্সমিটার, মাত্র ৪০০ ওয়াট, সেখান থেকে প্রচার শুরু হয়। এর মধ্যে 2 জন প্রকৌশলী আবার বাংলাদেশে এসে ওই যে ট্রান্সমিটার ছিল 1 কিলোওয়াট, ওটাকে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওই 1 কিলোওয়াট আবার সীমান্তবর্তী অঞ্চলে এটাকে ইনস্টল করে, এবং সেখান থেকে কিন্তু প্রচার শুরু হয়। এই প্রচার কার্য চলাকালীন সময়ে 17ই এপ্রিল বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ তখন কিন্তু শপথ নেয়, সরকার গঠিত হলো যে। হ্যাঁ, এবং তখনকার যে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, তিনি তারপরে একটি 50 কিলোওয়াটের ট্রান্সমিটার, মানে শক্তির দিক থেকে 50 কিলোওয়াট এই ভারত সরকারের কাছ থেকে নেয়, যে আমাদেরকে একটা দিতে হবে। এবং এই 50 কিলোওয়াট থেকে অনুষ্ঠান প্রচার শুরু হয় 1971 সালের 25শে মে তারিখে। এরপরে আসি যে আপনি যে কথাটা জানতে চাচ্ছিলেন যে সেখান থেকে কি অবস্থা ছিল। আসলে যখন এখানে প্রচার কার্যটা শুরু হয় ওই সময়ে, তখন বাংলাদেশের তাবৎ মানুষেরা যারা প্রচার কার্যের সঙ্গে সম্পৃক্ত হতে পারে, তারা কিন্তু ওইখানে গিয়ে যোগাযোগ করেছিল। কারা? গানের শিল্পী, সাংবাদিক, যারা বুদ্ধিজীবী ছিলেন,
যারা কবিতা লিখতেন, যারা অভিনয় করতেন, যারা নাটকের নির্দেশনা দিতেন। এর ফলে হলো কি, ওই যে শুরু হলো একটা 50 কিলোওয়াটে, তারা যাওয়ার পর এই পাণ্ডুলিপির ব্যাপারে আর প্রচার কার্য চালানোর ব্যাপারে কিন্তু কখনোই আমরা কোনো সমস্যায় পড়িনি। কিন্তু সমস্যাটা ছিল আমাদের কিন্তু কখনোই খুব ভালো যন্ত্রপাতি দিয়ে অনুষ্ঠান তৈরি করা। সমস্ত অনুষ্ঠান কিন্তু রেকর্ডেড যেত, কোনো লাইভ অনুষ্ঠান ছিল না। আচ্ছা, 3টে ট্রান্সমিটার, 3টে ট্রান্সমিটারের মধ্যে আপনার একটা সকালে, একটা দুপুরে, একটা হচ্ছে মানে সন্ধ্যাবেলা। 3 ধাপে অনুষ্ঠানটা হতো। 3 ধাপে যেতে ওই ট্রান্সমিশন বলতে আমরা বাংলায় এটাকে অধিবেশন বলতে পারি। আচ্ছা। 3টি অধিবেশনে, এবং এই পুরো অধিবেশনগুলো কিন্তু রেকর্ডেড অবস্থায় যেত। ওই টেপটা নিয়ে যেত, নিয়ে গিয়ে বাজাতো, ওই 50 কিলোওয়াট থেকে এটা প্রচার হতো। এখন পরিবেশটা কেমন ছিল? ধরা যাক যে আপনি কোনো দিন ঢুকলেন ওখানে, যখন এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যক্রম চলছে, এবং 1971 সালে কথা বলছি, এবং বাড়িটা হচ্ছে বালিগঞ্জে একটা দোতলা মানুষের থাকার বাড়ি। সেটাতেই কিন্তু ওই যে কক্ষগুলো আছে, মানে যেখানে রেকর্ড করা হতো, প্রথম তো মেঝেতে বসে, মানে মেশিন মেঝেতে রাখা, টেবিল নেই, মাইক্রোফোন মেঝেতে রাখা, টেবিল নেই, এবং যিনি পড়ছেন, রেকর্ড করছেন, কথক, তিনিও কিন্তু মেঝেতে বসে রেকর্ড করতেন, ছোট্ট দুটো মেশিন, এবং এটা প্রায় ওই বাড়িতে ব্যবহারের উপযোগী মেশিন। এবং ওই দুটো মেশিনে জাস্ট এডিট করা হতো, সুপার ইম্পোজিশনের ব্যবস্থা তখনও হয়নি। তারপরে আরেকটা স্টুডিও হয়, যেটা বলছিলাম, যদি আপনি একদিন ঢুকলেন কথা এবং ঢুকেই অদ্ভুত দৃশ্য দেখবেন, যে স্টুডিওর মধ্যে বালিশ এবং কম্বল কাঁথা একদিকে বেছানো আছে, চারিদিকে পর্দা টানা, এবং পরে টেবিল এসেছিল, ওই টেবিলে মেশিন রাখা, মাইক্রোফোন। এবং ঘরের মধ্যে দেখবেন যে একটা কোনায় একজন লোক বসে নিবিষ্ট মনে লিখছেন, মানে তিনি এটা লেখার পর রেকর্ড করবেন। আরেকটা জায়গায় হয়তো সিঁড়ি দিয়ে যখন আপনি দোতলায় উঠলেন, দেখবেন যে সিঁড়ির পাশে একটা ছোট্ট জায়গা থাকে, সেখানে হয়তো গানের মহড়া হচ্ছে। তারপরে উপরে গিয়ে একটি টেবিল দেখে একটু অবাক হবেন, যে একটু বড় টেবিল, এবং সেখানে কয়েকজন বসে কাজ করছে, এবং স্বভাবতই সেটা হচ্ছে সংবাদে যারা কাজ করতেন। আচ্ছা, ওই টেবিলটা হচ্ছে যারা এডিটর ছিলেন কিংবা সংবাদ সংগ্রহ করতেন, মানে সংবাদ বিভাগের লোকজন। এবং বিভাগ শব্দটা বলাতে আমার মনে হলো যে সেখানে এমনিতে সবার ধারণা হবে 3টি বিভাগ, মূলত 4টি বিভাগ ছিল। একটি বিভাগ আপনারা বুঝতেই পাচ্ছেন, অনুষ্ঠান। আর একটি বিভাগ হচ্ছে প্রকৌশল বিভাগ, আরেকটি বিভাগ হচ্ছে কি বলে, প্রকৌশল বিভাগ, অনুষ্ঠান বিভাগ, আর এই সংবাদ বিভাগ আরেকটি বিভাগ ছিল। এটাকে বলা হয় মনিটরিং সেল। ওই সময় আমরা বলতাম মনিটরিং সেল। আচ্ছা, মানে মনিটরিং একটা আলাদা ডাইরেক্টরেট রেডিওতে। তাদের কাজ হচ্ছে যে, এখনো আছে, সবসময়ই ছিল, যে পৃথিবীর বিভিন্ন জায়গার সংবাদ শুনে সেই রেফারেন্সে ওই সংবাদগুলো লিপিবদ্ধ করে এটাকে কিন্তু মানে সরকারের বিভিন্ন জায়গায় দেয়া হতো। তা আমাদের ওই রকম একটা ছেলে ছিল, একেবারেই অল্প বয়স, এবং সে, তার কাছে একটা খুব শক্তিশালী রিসিভার ছিল, এবং সে নানা দেশের সংবাদ শুনে তারপরে সেটা লিখে ওই নিউজ টেবিলে দিত আর কি, তারা নিউজ করত। এখন আমি যেভাবে আমার কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, রক্ত স্বাক্ষর বলে একটি অনুষ্ঠান হতো, রক্ত স্বাক্ষর। এই রক্ত স্বাক্ষর হচ্ছে সাহিত্য অনুষ্ঠান। এটা 25 মিনিট হতো, কখনো 20 মিনিট। আর আপনি বলেছিলেন যে ইন্টারভিউ, মুক্তিযোদ্ধাদের জন্য অনুষ্ঠান, এই রক্ত স্বাক্ষর এবং
কি বলে অগ্নিশিখা। অগ্নিশিখা, মুক্তিযোদ্ধাদের জন্য অনুষ্ঠান অগ্নিশিখা। এটা কিন্তু পরিকল্পনা, উপস্থাপনা, তারপরে কন্টিনিউটি স্ক্রিপ্ট বলতে যা বোধ হয়, গ্রন্থনা, এই পাণ্ডুলিপিটা আমি লিখতাম। আচ্ছা। কেমন এই অনুষ্ঠানটি কেউ কেউ বিচ্ছিন্নভাবে করেছেন এই কাজগুলো, মানে উপস্থাপনার কাজ, কিন্তু আমি এই 9 মাস জুড়ে মোটামুটি আমি এই মানে সিনপসিসটা আপনার হাতেই সবসময় হ্যাঁ, হয়েছে। মানে পরিকল্পনা থেকে শুরু করে লেখাটাকা বলতে মানে কন্টিনিউটি স্ক্রিপ্ট, তারপরে উপস্থাপনা, এগুলো আমি করতাম আর কি। আর নিজে দর্পণ বলে একটা পাণ্ডুলিপি লিখতাম। দর্পণ নামে এটা প্রচারিত হতো, এখানে আরও অনেকে লিখেছেন, কিন্তু আমি মানে প্রচুর পাণ্ডুলিপি, এই দর্পণে বেশিরভাগ পাণ্ডুলিপি আমি লিখেছি। আর আমি যখন কাজ করি, আমার একটা অ্যাসাইনমেন্টই ছিল, মানে ওইখানে এই অ্যাসাইনমেন্টের আওতায় আমাকে বাইরে যেতে হতো, যেটাকে ওবি বলে, আউটসাইড ব্রডকাস্ট। স্বাভাবিকভাবে আমাকে যেতে হয়েছে বাইরে, এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে জায়গাগুলো এরকম, আমি শুধু বলি, ডিটেইল না বলে, যে মুক্তিযুদ্ধের ক্যাম্প, মুক্তিযুদ্ধের ক্যাম্প না, শরণার্থীদের না, আচ্ছা, ট্রেনিং মানে প্রশিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে আমি গেছি, ডকুমেন্টারি করেছি, সেখানে গিয়ে ইন্টারভিউ নিয়েছি। তারপরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাসপাতালে ছিলেন যারা, তাদের উপর অনুষ্ঠান করেছি। তারপরে কখনো কখনো কোনো মুক্তিযোদ্ধা এই বেতার কেন্দ্রে কিন্তু আসতেন কারো পরিচয়ের সূত্র ধরে, কিংবা পলিটিক্যাল নেতৃবৃন্দ অনেকেই, তাদের ইন্টারভিউ নিয়েছি। এবং বাংলাদেশ যশোরে প্রথম কিন্তু বাংলাদেশ সরকার একটা সভা করে যখন যশোর মুক্ত হয়ে যায়, ডিসেম্বর মাসে। হ্যাঁ, হ্যাঁ, ডিসেম্বরের 11 তারিখে। আচ্ছা, এটা টাউন হল, যশোর টাউন হলের সামনে মাঠে এই সভাটা হয়। আমি কিন্তু প্রতিনিধি হিসেবে ওখানে যাই, এবং পুরো সভার কার্যক্রম এগুলো আমি, যেখানে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ ছিলেন, এনারা ইয়ে করেছিলেন, মানে বক্তৃতা, আরো অনেকেই ছিলেন, এবং প্রায় 200-র মতো সাংবাদিক ছিল, বিদেশি এবং দেশি মিলিয়ে। আচ্ছা, ততদিনে তো বোঝা যাচ্ছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে হ্যাঁ, যাচ্ছে। হয়ে গেছে 11 তারিখ। তাজউদ্দিন আহমদের প্রসঙ্গ যেহেতু আসলো, আমি জানতে পারলাম যে তার সাথেও নাকি আপনার বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে ঘোরা হয়েছিল। না, ওটা একদিনের ঘটনা, ঈদের সময়। ঈদের সময়, হ্যাঁ, একদিনের ঘটনা, এবং এটা ঈদের সময় উনি যাবেন যশোর সীমান্তবর্তী অঞ্চলে যেগুলো ক্যাম্প ছিল আর কি। আচ্ছা, তো ওই ক্যাম্পগুলো একটু দূরে দূরে, কিন্তু একটি ক্যাম্প, তারপরে আরেকটি ক্যাম্প, তাঁবুতে তারা থাকেন, এবং বিচ্ছিন্ন হলেও খুব কাছাকাছি আর কি, অনেক দূরত্বে নয়। তা আমাকে বলা হলো যে ওনার সঙ্গে থাকতে হবে। তা আমরা রওনা দিলাম বিকেলবেলা, এবং সন্ধ্যার দিকে পৌঁছলাম। এবং উনি যে কাজটা করলেন ঈদের দিন, এটা অক্টোবর নভেম্বর মাস হবে আর কি, আচ্ছা, এরকম সময়, সেটা হচ্ছে ঈদ উল ফিতর। এবং প্রতিটি ক্যাম্পে উনি গেলেন। যাওয়ার পর উনি ব্যক্তিগতভাবে প্রত্যেকের সঙ্গে প্রায় কথা বললেন, মানে তারা কেমন আছে, কোনো অসুবিধা আছে কিনা, এই জাতীয় বিষয় নিয়ে। এবং যে দৃশ্যটা আমার এখনো ভাসে, যে সন্ধ্যার পর তো রাত হয়ে গেল, এবং রাত হয়ে যাওয়ার পর যেটা হলো, যে প্রত্যেকটা ক্যাম্পে হ্যাজাগ লাইট আছে, পাম্প করে ওটা জ্বালানো হতো এক সময়। আচ্ছা, এখনকার যারা তরুণ প্রজন্ম এটা দেখেনি এবং বুঝতেও পারবে না। ভেতরে কেরোসিন থাকতো, তারপরে পাম্প করে পুশ করে সাদা একটা অংশ থাকতো উপরে, এটা একটা বিশেষ উপকরণ দিয়ে তৈরি, ওইটা কিন্তু বার্ন করতো এবং
চমৎকার আলো হতো, এবং এগুলো দিয়ে আগে যাত্রা হতো, আচ্ছা, এই লাইটগুলো দিয়ে ওটা জ্বালানো এবং গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা। কেমন? তা আমি গিয়ে ওই সমস্ত ওনার বক্তব্য রেকর্ড করা, ওই ইন্টারভিউ নেওয়া কিছু ফাঁকে ফাঁকে ওই মুক্তিযোদ্ধাদের, তারপরে এসে এটার উপর একটা অনুষ্ঠান করেছিলাম আর কি। আচ্ছা। এবং এটা আমার খুব স্মরণীয় ঘটনা এই জন্য যে একটি দেশের ওই সময়ের একজন প্রধানমন্ত্রী, তিনি প্রায় সারা রাত ওদের সঙ্গে কাটিয়েছেন, তারপরে ফিরে এসছেন। এবং আমাদের জন্য আরেকটা গাড়ি ছিল, উনি একটা গাড়িতে গিয়েছিলাম এবং ফিরে যেহেতু এসেছিলাম। খুব ক্রুশাল একটা সময় আপনি তাজউদ্দিন আহমদকে দেখেছিলেন, তার সম্পর্কে আপনার মূল্যায়ন কি একজন মানুষ হিসেবে? প্রথম কথা হচ্ছে যে তাজউদ্দিন আহমদ সম্পর্কে বলতে গেলে অসাধারণ একজন সৎ মানুষ। দ্বিতীয় কথা যদি বলতে হয়, তিনি তার দায়িত্বের প্রতি একেবারেই নিবেদিত মানুষ। তারপরে যদি বলতে হয়, সেটা হচ্ছে যে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অসাধারণ। কাজে এই তিনটি গুণ যার মধ্যে আছে, আর বাকি গুণের কথা আমার মনে হয় যে না বললেও চলে। নিবেদিত প্রাণ, তারপরে হচ্ছে সিদ্ধান্ত নেয়ার অসাধারণ দক্ষতা এবং সৎ। এবার একটু বঙ্গবন্ধুর প্রসঙ্গে চলে আসতে যাচ্ছিলাম। ৭ই মার্চের সময় তখন তো আপনি বাংলাদেশ বেতারেই ছিলেন। বঙ্গবন্ধুর ভুল না করে থাকলে তার বাবা মায়েরও সম্ভবত আপনি ইন্টারভিউ নিয়েছিলেন 72-তে। তার স্বদেশ প্রত্যাবর্তনের সময় সেটার ধারা বিবরণী দিয়েছেন রেসকোর্স থেকে। বঙ্গবন্ধুকে আপনি খুব সংক্ষেপে যদি জানতে চাই, একজন মানুষ হিসেবে আপনি তাকে কিভাবে মূল্যায়ন করবেন, রাষ্ট্রনেতা হিসেবে কিভাবে করবেন? আমি ওই ঘটনার কথা বলি। জি, যে আমি তার ৭ই মার্চে যখন তিনি, আগে তাহলে ঘটনাগুলি শুনে আসি, এরপর মূল্যায়ন। ৭ই মার্চে যেটা হলো, পুরো ঢাকা শহর তো তখন উত্তাল। মার্চ হচ্ছে সেই মাস যার সঙ্গে আমরা তুলনা করতে পারি একটা কেটলিতে চা কিংবা অন্য কিছু জাল দেয়া হচ্ছে, পানি, এবং টকবক করে ফুটছে। এই ফুটন্ত পানির মতো হচ্ছে পুরো মার্চ মাস। এবং যখন এহিয়া খান, তখনকার প্রেসিডেন্ট, তিনি বললেন ৩ তারিখে যে পার্লামেন্ট বসবে না, সংসদ, এবং তখনই কিন্তু আগুনটা আরো দাউ দাউ করে জ্বলে উঠল। এবং আমরা যখন ওই মাঠে পৌঁছাই, তখন প্রায় 12টা সাড়ে 12টা, বক্তৃতা শুরু হয়েছিল আরো পরে। আমরা বলতে আমি এবং আমাদের কিছু বন্ধু বান্ধব কিন্তু একদম মাঠে আগে পৌঁছাই এবং মোটামুটি মঞ্চের কাছাকাছি ছিলাম। সেটা কি ওনার বক্তব্য রেকর্ড করার জন্য নাকি এমনি না শোনার না, জন্য? শোনার জন্য, আচ্ছা। রেকর্ড করার জন্য না। এবং রেকর্ডিংয়ের ব্যাপারটা সম্পর্কে বলতে গেলে অন্য একটি ঘটনা। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে সবাই তার কথা ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন ইত্যাদি, কিন্তু আমার আরেকটি দৃষ্টিকোণ আছে তার এই বক্তব্যকে দেখার, সেটা হচ্ছে কণ্ঠস্বরের প্রয়োগ। এবং আমি তার বক্তৃতা শুনে দেখেছি, মানে একাধিকবার বহুবার শুনেছি এটা, সেটা হচ্ছে যে কোন কথায় কিভাবে কতটুকু জোর দিতে হবে, কোন জায়গায় কণ্ঠস্বরের স্বর প্রাবল্য মানে ভলিউমটা বাড়াতে হবে, কোন জায়গায় কমিয়ে আনতে হবে, এবং কোন জায়গায় এমফ্যাসিস, মানে এমফ্যাসিস একটা টার্ম, যে একটি শব্দের মধ্যে আমি কোন দুটো তিনটে শব্দ কিংবা একটি শব্দকে আমি আলাদাভাবে স্বতন্ত্রভাবে শ্রোতার কাছে পৌঁছে দেব। কাজে পুরো বক্তৃতা যদি শোনা যায়, তাহলে দেখব আমরা যে অসাধারণ তার এই দক্ষতা, কাব্যের মতন একদম দক্ষতা। জনাব আশরাফুল আলম, আজকে আমরা অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগে আপনার কোন একটা কবিতা শুনতে শুনতে বিদায় নিতে যাচ্ছিলাম।
আচ্ছা, আমি তো এই একটু আগে বলছিলাম যে আমি দর্পণ লিখতাম। জি জি জি। এই দর্পণ থেকে আমি এটা চিঠির আকারে লেখা। আচ্ছা। মানে এটা কোনো অনেকে ভাববেন হয়তো যেটা সত্যিকারেই আমি চিঠি আমার মাকে লিখেছিলাম কিনা, তা না। মানে কখনো মাকে লিখছি মানে আমার পাণ্ডুলিপিতে, এবং কখনো একজন মুক্তিযোদ্ধা তার ক্যাম্পে বসে তার মাকে লিখছে। ভাবছে, আচ্ছা। একা একা ভাবছে। এটা চিঠির আকারে লেখা। মা, মুক্তি সেনাদের ক্যাম্প থেকে তোমাকে লিখছি। এখন বাইরে ভীষণ বৃষ্টি। তাঁবুর ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি সমস্ত দিগন্ত জুড়ে মেঘ। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তাঁবুর কাছে একটা ছোট্ট ডোবা পানিতে টইটুম্বুর। আজ সারাদিন বৃষ্টি হচ্ছে কি না তাই সন্ধ্যার ঠিক পরপরই তোমাকে চিঠি লিখতে বসেছি। বাইরে মেঘ, বৃষ্টির শব্দ, বিদ্যুতের চমক, থেকে থেকে মেঘের ডাক, সব মিলিয়ে মন্দ লাগছে না। আচ্ছা মা, সারা রাত এমনি চলার পর সকালে ঝকঝকে আকাশে যে সূর্য ওঠে তার আলো খুব উজ্জ্বল হয়, তাই না? এই মুহূর্তে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। বর্ষা এলে আমাদের বাড়ির পাশের খালটা পানিতে ভরে যেত। তখন আর ছোট খালটা পার হওয়ার উপায় থাকতো না। খালের উপর দিয়ে এক বাঁশের তৈরি সাঁকো দেয়া হতো। আমার স্পষ্ট মনে পড়ছে, সাঁকোর উপর দিয়ে আমি কিছুতেই খালটা পার হতে পারতাম না। কেউ জোর করে পার করতে চাইলে ভয়ে কান্নাই জুড়ে দিতাম। মনে হতো খালে একবার পড়ে গেলে আমি আর উঠতে পারবো না। অথচ আজ আমি রাইফেল ধরতে শিখেছি। বাংকারে রাতের পর রাত কাটাতে ভয় পাই না। শত্রুর আক্রমণের মুখে দাঁড়িয়ে পাল্টা প্রচণ্ড আক্রমণে তাদেরকে বিপর্যস্ত করার মতো দুর্জয় সাহস আমার রক্তে রক্তে উত্তেজনা ছড়াচ্ছে। মা, আমি কি ভীষণ সাহসী হয়েছি তোমাকে বোঝাতে পারবো না। ছোটবেলার সেই সাঁকো পার হওয়ার কথা মনে পড়লে সত্যি অবাক হয়ে যেতে হয়। এখন আমার মধ্যে কি আশ্চর্য পরিবর্তিত সত্তা কাজ করছে। বাংলাকে আমরা যে ভালোবাসি। মা, ছোটবেলায় মেলায় গিয়ে আমি একবার হারিয়ে গিয়েছিলাম। মেলায় দিশেহারা হয়ে অনেকক্ষণ একলা ঘুরলাম। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছিল। আমার কেমন যেন কান্না পাচ্ছিল। মনে হচ্ছিল আর কোনোদিন হয়তো তোমার কাছে ফিরতে পারবো না। উপায় না দেখে কাঁদতে কাঁদতে ভুল পথে বাড়ির পথ ধরলাম। সেই যে মা, রসুলপুরের বিরাট বটগাছটার কাছে আসতেই বুঝতে পারলাম ভুল পথে এসেছি। তখন চিৎকার করে কান্না জুড়ে দিলাম। স্কুলের মাস্টারমশাই ওই পথ দিয়ে আসছিলেন। তিনি আমাকে বাড়ি পৌঁছে দেন। বাড়িতে এসে দেখি তুমি কাঁদছ। তুমি আমাকে বুকে জড়িয়ে নিলে। কতদিন আগের কথা। এখন সেসব কথা ভাবলে অবাক লাগে। অথচ সেদিন তুমি কাঁদলে না মা। আমি রণাঙ্গনে চলে এলাম। গুলি, শেল, মর্টার দিয়ে আমার জীবন শুরু হলো। ইয়াহিয়ার বর্বরা থেকে রুখবার জন্য বুক বেঁধে দাঁড়ালাম। পশ্চিম পাকিস্তানের শত্রুদের দখলকৃত এলাকাকে মুক্ত করার জন্য দুর্জয় শপথ নিলাম। এখন বাংকারে বাংকারে শত্রুর প্রতিরক্ষায় বিনিদ্র রজনী কাটাতে হয়। কখনো বা রাতের আঁধারে শত্রুর ঘাঁটির উপর প্রচণ্ড আক্রমণ চালাই। আমাদের এই যুদ্ধ ন্যায়ের যুদ্ধ, জিত আমাদের হবেই। মা, সেদিনের সেই সন্ধ্যাটাকে আমার স্পষ্ট মনে পড়ছে। আজকের মতো সেদিন আকাশে মেঘ ছিল না, বৃষ্টি পড়ছিল না। সমস্ত আকাশটা তারায় তারায় ঝকমক করছিল। তুমি উঠোনে দাঁড়িয়ে শাড়ির আঁচল চাল ধোয়া হাত মুছছিলে। আমি তোমাকে বললাম, মা চলে যাচ্ছি। তুমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে। মা, আমি মুক্তিবাহিনীতে চলে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে দিগন্তের কোল ঘেঁষে একটা উজ্জ্বল তারা উল্কা হয়ে আকাশে মিলিয়ে গেল। তুমি তা দেখেছিলে মা, কিন্তু চমকে ওঠোনি। আলোতে তোমার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। তোমার চোখ দুটো গর্বে উজ্জ্বল হয়ে উঠেছে। তুমি আলতোভাবে আঁচলটা ছেড়ে দিয়ে আমার দিকে আশীর্বাদের ভঙ্গিতে তাকালে। বাড়ির পেছন দিকের জাম গাছটার কিছু পাতা বাতাসে দোল খেয়ে
আবার স্থির হয়ে গেল। মা, সেই রাতে তুমি আমাকে হাসি মুখে বিদায় দিয়েছিলে। বাড়ি থেকে বেরিয়ে আবার আকাশের দিকে তাকিয়েছিলাম। সত্যের প্রতীক ধ্রুব তারাটাকে ভীষণ উজ্জ্বল মনে হচ্ছিল। মা, কত যুগ পেরিয়ে গেছে, কত সভ্যতা, কত ইতিহাস বিবর্তিত হয়েছে, কত বর্বরতা ন্যায়ের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু মা, মহাকালের বুকে দাঁড়িয়ে থাকা ধ্রুব তারাটা উল্কা হয়ে আকাশের বুকে মিলিয়ে যায়নি। জনাব আশরাফুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আবৃত্তি শুনতে শুনতে আমার কাছে মনে হলো ৭১-এর সেই দিনগুলি আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। আপনার দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি এবং অনুমতি দিলে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছি। আমিও দর্শকদের আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার সম্পর্কে শামসুর রাহমানের একটি পংক্তি উচ্চারণ করি। স্বাধীনতা তুমি অজর কবিতা, অবিনাশী গান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।